আরেক দফা কলঙ্কমুক্ত হলো দেশ। সব দম্ভুক্তি চূর্ণ করে মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর। দেশ জুড়ে আনন্দ মিছিল। স্বাধীনতার 4 দশকে এখন পর্যন্ত যুদ্ধাপরাধের চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। এখনো অপেক্ষমান প্রায় শতাধিক চিহ্নিত মানবতা বিরোধী অপরাধীর বিচার। উত্তরবঙ্গে হেজবুত তৌহিদের গণতন্ত্র বিরোধী কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন। উদ্বিগ্ন সাধারণ মানুষ, নজরদারি রয়েছে দাবি প্রশাসনের। আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32.5 লাখ শিক্ষার্থী। এবং পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার দাবি বিশ্লেষকদের। কাজ চলমান রেখেই ত্রুটি সংশোধন করা হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আরেক দফা কলঙ্কমুক্ত হলো জাতি। কার্যকর করা হলো মানবতা বিরোধীর অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। রাত 12:55 ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ 2 যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা হয়। এরপর রাত 3টার কিছু সময় পর লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি সাকা চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান ও অপরটি মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মুজাহিদের ফাঁসির মধ্যে দিয়ে প্রথমবারের মতো বুদ্ধিজীবী হত্যার দায়ে কারো চূড়ান্ত সাজা হলো। অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনও কখনো কখনো যেন বিজয়ের বারতা নিয়ে আসে। শনিবার রাত 12:30টায় নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের দিকে এগিয়ে আসা 4টি অ্যাম্বুলেন্স দেখে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষের হর্ষধ্বনি তা প্রমাণ করে দিল। না, আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ আর আদালত যাকে ঠান্ডা মাথার খনি বলে অভিহিত করেছেন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হয়নি তখনও। তবে আগের 2 যুদ্ধ অপরাধীর ফাঁসির অভিজ্ঞতা থেকে জনতা জানে, কখনো কখনো মধ্যরাতে জেল গেটে অ্যাম্বুলেন্স আসে বিচারহীনতার দায় মুক্তি দিতে। রাত 2:45টার দিকে 44 বছরের প্রতীক্ষা আর 5 বছরের আইনি লড়াইয়ের ফল নিয়ে বেরিয়ে আসে সেই 4টি অ্যাম্বুলেন্স। এরই মধ্যে অবশ্য প্রচার হয়ে গেছে রাত 12:55 কার্যকর হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। বুদ্ধিজীবী নিধনের ষড়যন্ত্র ও সহযোগিতার দায়ে মুজাহিদ আর নূতন চন্দ্র সিংহ হত্যাসহ 4টি অপরাধে একই সময়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে 2 শীর্ষ যুদ্ধাপরাধীকে। তবে শনিবার রাতেই যে ফাঁসি হচ্ছে তা প্রথমবারের মতো নিশ্চিত হওয়া যায় রাত 8টার দিকে। জানা যায় 2 যুদ্ধাপরাধীকে শেষবারের মতো দেখতে পরিবারের সদস্যদের ডেকেছে কারা কর্তৃপক্ষ। রাত 9টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ 40 জন আসেন দেখা করতে। তবে 18 জনকে দেখা করার অনুমতি দেয়া হয়। রাত 8:30টার দিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা দেখা করতে আসে। রাত 12:30টার দিকে তাদের চলে যাওয়ার পরপরই শুরু হয় সাজা বাস্তবায়নের চূড়ান্ত পর্বের কাজ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতরাত 9:30টার দিকে আইন সচিব বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সিদ্ধান্তের নথি নিয়ে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। ওই দিন বিকেলেই আবেদন 2টি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আইন সচিব প্রাণ ভিক্ষার নথি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। জাতীয় পতাকা হাতে শাহবাগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন তারা। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এই ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে 16 কোটি মানুষের বিজয় হয়েছে।
লাখো শহীদের রক্তের ঋণ যেন কিছুটা পরিশোধ হলো, আর সেই ঋণ পরিশোধের উদযাপনে শাহবাগে উল্লাসে মাতেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ফুল ছিটিয়ে মুক্তির স্লোগানে উচ্ছ্বাস যেন বাঁধ মানতেই চায় না। কর্মীদের ফাঁসি উদযাপনের এক ফাঁকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, এর মাধ্যমে ৩০ লক্ষ শহীদ পরিবারের বিজয় হলো। ৪৫ বছর ধরে যে ৩০ লক্ষ পরিবার বাংলাদেশে অপেক্ষা করেছিল যে তাদের কথা কেউ শুনবে, তাদের স্বজনদের হত্যার বিচার হবে এদেশে, সেই ৩০ লক্ষ পরিবারের হাসি আজকে বাংলাদেশের বিজয় হিসেবে থাকবে। পরে শাহবাগ থেকেই তাৎক্ষণিক এক বিজয় মিছিল বের করা হয়। জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সঠিক ইতিহাস আমাদের জানার সুযোগ করে দেওয়া হোক এবং নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বড় হোক। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের একটা ঋণ ছিল, দীর্ঘদিন পরে হলেও আমরা এটা একটা একটা করে অগ্রসর হতে পেরেছি। দায় মোচন হলো আমাদের, আমরা প্রায়শ্চিত্ত করতে পারলাম আজকে। যুদ্ধাপরাধী হয়েও উদ্ধত আচরণ আর দাম্ভিকতার সাথেই ক্ষমতার সংস্পর্শে ছিলেন সাজা কার্যকর হওয়া দুই যুদ্ধাপরাধী। এখন থেকে ভবিষ্যৎ রাজনীতি স্বাধীনতা বিরোধী মুক্ত থাকবে বলেই আশা আন্দোলনকারীদের। সরকারি দল হোক বিরোধী দল হোক, তাকে মুক্তিযুদ্ধের প্রশ্ন ঐক্যমতে থাকতে হবে। সেই প্রশ্নটি আবারও পরিষ্কার হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি হবে। আজকের পরে আমরা আশা করছি দেশটা সামনের দিকে আগাবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের একমুখী লোকরাই এই দেশ চালাবে। প্রায় ঘণ্টাব্যাপী ফাঁসি উদযাপন শেষে সমস্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় আনন্দ উৎসবের। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠন। নানা অপচেষ্টার পরও শীর্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। ফাঁসি কার্যকর হওয়ার খবর প্রকাশের পরই চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এতে মুক্তিযোদ্ধারা ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও চেরাগী পাহাড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। একই সময়ে নগরীর লালখান বাজার থেকে আরেকটি মিছিল বের করে ছাত্রলীগ। এ সময় ব্যাপক আনন্দ উল্লাসে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ফাঁসি কার্যকরের খবরে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হল থেকে একটি মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে হাবিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই দুই শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মধ্যে দিয়ে ইতিহাসের দায় মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর ফাঁসির রায় কারচুপির মাধ্যমে জয়লাভ করার পরে ব্যবধানে বঙ্গবন্ধুর রক্ত। এছাড়া ফরিদপুরেও রায়ের সংবাদ পাওয়ায় সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল করেছেন সর্বস্তরের জনগণ। পরে সেখানে একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আনন্দ উল্লাস করেন তারা। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় তারা বলেন, এই রায় কার্যকরের মধ্যে দিয়ে ইতিহাসের দায় মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আচ্ছা, ৬৪ বছর পর আজকে যে তার কার্যকরী রায় কার্যকরী, এটা আমরা মহাখুশি, চট্টগ্রামবাসী মহাখুশি, মুক্তিকামী জনতার মহাখুশি। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের এই দুইজনের ফাঁসিতে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ খুব বড় দুজন বিশ্বাসঘাতক দেশদ্রোহীকে আমাদের মাথা থেকে সরিয়ে নিয়ে গেছেন। বিচারের রায় আজকে কার্যকর করলো, এজন্য আমি একজন শহীদের সন্তান হিসাবে আমি আজকে খুব ভালো লাগছে, আনন্দ অনুভব করছি এবং আমার পিতার হত্যার বিচার হয়েছে বলে আমি মনে করি। সমস্ত মুক্তিযোদ্ধা তথা সমস্ত মুক্তিগামী জনতা আজ উচ্ছ্বসিত এবং সবাই মিষ্টি বিতরণ করছে এবং সবাই এই রায়ে খুব আনন্দিত। দীর্ঘ ৪৪ বছর ধরে যে যন্ত্রণা, যে অপমান বাঙালি জাতি সহ্য করে আসছে, আজকে কুখ্যাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির কার্যকরের মধ্য দিয়ে তা কিছুটা হলেও লাঘব হলো। মুক্তিযুদ্ধের সময় যে ঘৃণ্যতম তারা অন্যায় করে গণহত্যা চালিয়েছিল, তার আজকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি কার্যকর হলো। এদেশ কোনো দালালের নয়, এদেশ প্রতিটি সুস্থ
শুদ্ধ বাঙালির। আগামী প্রজন্মের কাছে আমরা সেটা বলে যেতে পারবো যে আমাদের সময় যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। দেখছেন সময় সংবাদ। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আলোচিত দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। 6টা 35 মিনিটে মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্সটি ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে পৌঁছায়। পরে বাড়ির সীমানায় তার জানাজা হয়। সেখানে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়। এদিকে নিরাপত্তার কারণে কাউকেই মুজাহিদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। অন্যদিকে সকাল 9টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজানে তার নিজ গ্রামের বাড়ি পৌঁছায়। পরে পারিবারিক মসজিদে তার জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়। দীর্ঘ 5 বছর বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ এবং আইনের সর্বশেষ প্রক্রিয়া সম্পন্ন করে সাজা কার্যকর করা হয় ৭১-এর আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের। 4 দলীয় জোট সরকারের সাবেক এই মন্ত্রী দম্ভ ভরেই বলেছিলেন দেশে কোনো যুদ্ধাপরাধী নেই। গত বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। শেখ জায়েদের রিপোর্ট। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2010 সালের 29শে জুন গ্রেপ্তার করা হয় জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতাকে। দোষী প্রমাণিত হয় 2013 সালের 13 জুলাই এই আলবদর কমান্ডারকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দণ্ড থেকে খালাস চেয়ে 2014 সালের 11ই আগস্ট উচ্চ আদালতে আপিল করেন মুজাহিদ। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত 16 জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। গত 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর পরদিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসাবে উল্লেখ করেন। এরপর 14 অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী। এবছরের 16 জুন আপিল বিভাগের দেয়া রায়েও ফাঁসি বহাল থাকে এই আলবদর কমান্ডারের। এর আগে মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হয়েছে বলে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সবশেষ 18 নভেম্বর খারিজ হয়ে যায় মুজাহিদের রিভিউ আবেদনও। শুরু হয় রায় কার্যকরের অপেক্ষা। স্বজনরা দেখা করেন কারাগারে। শনিবার সব অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেও বিমুখ হন ৭১-এর বহু হত্যাকাণ্ডের এই নায়ক। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, বিচার চলাকালে বিতর্কিত মন্তব্য করা সহ বিভিন্ন কারণে সমালোচিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বেশিরভাগ সময় থেকেছেন ক্ষমতার কেন্দ্রে। এরশাদ সরকারে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, 2001 থেকে 2006 মেয়াদে ছিলেন ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা, আর শেষ দিন পর্যন্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আপিল বিভাগ সাকার রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই শুরু হয় ফাঁসি কার্যকরের প্রস্তুতি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা ট্রাইব্যুনালের মামলার রায় আদালত বলেছিলেন মানব সভ্যতার বিবেককে কাঁপিয়ে দেওয়ার মতো ঘৃণ্যতম অপরাধ করেছেন এই আসামি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল আদালতে তিনি ভালো আচরণের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। বিচারের প্রতিটি পর্যায়ে নিজের অতীত ও বর্তমান নিয়ে দম্ভোক্তি করেছিলেন চট্টগ্রামের রাউজান থেকে 6 বার নির্বাচিত এই সংসদ সদস্য। শুধু আদালত নয়, রাজনীতির বেশিরভাগ সময়ই আলোচিত সমালোচিত ছিলেন সালাউদ্দিন কাদের।
2010 সালের 16 ডিসেম্বর দিবাগত রাতে তাকে গ্রেফতার করার পর 2013 সালের 1 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর একই বছরের 29 অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। এরই প্রেক্ষিতে চলতি বছরের 16 জুন শুরু হয় আপিল শুনানি। 13 কার্যদিবস শুনানি শেষে 29 জুলাই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বুধবার সকালে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে সাকার আবেদন খারিজ করে সর্বোচ্চ সাজা বহাল রেখে রায় দেয়া হয়। এরপরই শুরু হয় অপেক্ষা। বৃহস্পতিবার স্বজনরা দেখা করার পর শুক্রবার তার আইনজীবীরা দিনভর কয়েকবার দেখা করার অনুমতি চেয়েও পাননি। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা প্রাণ ভিক্ষার বিষয়ে সালাউদ্দিন কাদের নিজে সিদ্ধান্ত নেবেন এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় প্রাণ ভিক্ষা চেয়েছেন তিনি। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার, যার অবসান ঘটে শনিবার রাতে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর টর্চার সেল হিসেবে ব্যবহৃত চট্টগ্রামে তার বাসভবন গুডসিল। মূলত বৃহত্তর চট্টগ্রামের মুক্তিকামী মানুষদের ধরে এনে অমানুষিক নির্যাতন চালানো হতো এখানে। অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পাহাড়ের উপর অবস্থিত সাকা চৌধুরীর এই বাড়িতে। মুক্তিযোদ্ধাদের দাবি এই বাসভবনটি রাষ্ট্রের অনুকূলে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরের রূপ দেয়া হোক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মুক্তিযুদ্ধের শুরুতে বৃহত্তর চট্টগ্রামে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী ছত্রছায়া থেকে সাধারণ মানুষের উপর বর্বরতম নির্যাতন চালিয়েছিলেন তিনি। তার হাতে শহীদ হয়েছেন চট্টগ্রামের অসংখ্য মুক্তিকামী মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আর্মিরা মিলে গাড়ি থামানোর পর ওই ক্যাম্পের ইনচার্জ যিনি ছিলেন ক্যাপ্টেন হাফিজের হাতে এই দুজনকে তুলে দেন, যে এদের অপরাধ এরা লালদিঘির মাঠে এরকম করে মানুষকে উদ্বুদ্ধ করেছে। গ্রামের বাড়ি রাউজানের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছিলেন সাকা চৌধুরী, আর তাই তাকে হত্যারও চেষ্টা চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। রাউজানের গণহত্যা, চট্টগ্রাম আনাচে গণহত্যা, অনেক লোককে মারছে, সেই গুডসেলে মারছে, বাইরে মারছে, গ্রামে মারছে, যার জন্য তাকে নির্ধারণ করা হয়েছে তাকে মারার জন্য। দুর্ভাগ্যবশত সে বেঁচে গেছে। এই অবস্থায় সাকা চৌধুরীর টর্চার সেল নগরী জামাল খান এলাকার গুডসিলকে রাষ্ট্রের অনুকূলে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরের রূপ দেওয়ার দাবি জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবার, পক্ষ শক্তি সবাইকে রাত্রে দড়িয়ে আনে, প্রত্যেক এলাকার থেকে এলাকার ভিত্তিতে এখানে চর্চা করতো। গুডসিলের আমি বলবো এখানে সেটা জাদুঘর করার জন্য, এটা মিউজিয়াম জাদুঘর করলে এটা প্রজন্মরা সবাই বুঝতে পারবে যে এই যে গুডসিলের যে নির্যাতনকারী হিসেবে সে চিরদিন এটা ইতিহাস হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিচার শুরু হওয়ার আগে এখানে এসে তদন্তকারী দল মুক্তিযোদ্ধাদের নির্যাতনের তথ্য প্রমাণও সংগ্রহ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। এখনও এই গুডসিলের নাম শুনলে ভয়ে আতকে চট্টগ্রামের মানুষ। আর সাকা চৌধুরীর রায় কার্যকরের পর অনেকটা নীরব নিস্তব্ধ জনমানবহীন এই গুডসিল। চট্টগ্রামের গুডসিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। স্বাধীনতার 4 দশক পার হলেও 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে এখন পর্যন্ত চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। মুক্তিযুদ্ধের সময় শীর্ষ মানবতা বিরোধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সহ এখনও চূড়ান্ত বিচার হয়নি প্রায় শতাধিক চিহ্নিত যুদ্ধাপরাধীর। দর্শক, এবারের রিপোর্টে থাকছে চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া যুদ্ধাপরাধীদের মামলার সবশেষ অবস্থার খবর। শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হল স্বাধীন বাংলাদেশ। এর আগে 2013 সালের 12 ডিসেম্বর কাদের মোল্লা ও এবছর 12 এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় শীর্ষ মানবতা বিরোধী কামারুজ্জামানের। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর হল বাংলাদেশে। অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ থেকে আমৃত্যু কারাদণ্ড দেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে। তবে 71 যুদ্ধ অপরাধের দায়ে এখনো চূড়ান্ত বিচার প্রক্রিয়া বাকি আছে শীর্ষ জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুস সুবহান ও এটিএম আজহারুল ইসলাম সহ অনেক মানবতা বিরোধীর।
এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে গত বছর 29 অক্টোবর মৃত্যুদণ্ড পাওয়া নিজামীর শুনানি চলছে আপিল বিভাগে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর 23 নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আপিল করেন নিজামী। এছাড়া ছাত্র সংঘের তৎকালীন শীর্ষ নেতা মীর কাশেম আলীকে গত বছর 2 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে সে বছরই 30 নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন মীর কাশেম আলীও। একই অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারকে গত বছর 30 ডিসেম্বর ও আব্দুস সোবহানকে এবছর 18 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে এবছর 18 জানুয়ারি এটিএম আজহার ও 19 মার্চ আপিল করেন আব্দুস সোবহান। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার সহ প্রায় 10 জন যুদ্ধাপরাধীর বিচার ট্রাইব্যুনাল থেকে শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুল হক সহ 5 জনের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বাগেরহাটের অন্তত 60 জন মানবতা বিরোধীর মামলা এখন বিচারের অপেক্ষায়। অন্যদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান সহ 6 জন যুদ্ধাপরাধী দেশে বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নরসিংদীতে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি, মামলা দায়েরের পর গ্রেফতার 1। এবং দুপুরে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের খেলা দিয়ে বিপিএল এ মাঠের লড়াই শুরু। সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ। রায় কার্যকরের সঙ্গে সঙ্গেই পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। কলঙ্কমোচনে আনন্দে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। আজকে এই দুজনের ফাঁসি দিয়ে, সাকা এবং মুজাহিদের ফাঁসি দিয়ে আমাদের কলঙ্কময় অধ্যায়ের কিছুটা হলেও লাঘব হয়েছে। আমরা দেশ থেকে অনেক দূরে আছি, কিন্তু দেশের এই মুহূর্তে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাচ্ছে। গণজাগরণ মঞ্চে যুক্তরাজ্যের যারা আছি আমরা এখানে, তারা প্রত্যেকটা কর্মী এবং সেই সাথে ব্রিটেনের প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত সবাই প্রচন্ড খুশি। তার কারণ হচ্ছে আমরা ন্যায় বিচার পেয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা নারী নির্যাতন এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে এবং বাকি যুদ্ধাপরাধী যারা আছে তাদের বিচার অবিলম্বে কার্যকর হবে বলে আমরা আশা করি। এদিকে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের এবং মুজাহিদের ফাঁসির খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হয়। বিবিসি তাদের প্রতিবেদনে জানায় 71-এর যুদ্ধাপরাধের জন্য তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই 2 যুদ্ধাপরাধীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেওয়ার পরই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। তাদের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে পুরো দেশে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্স, এপিও সার্বক্ষণিক এই 2 যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের সবশেষ সংবাদ প্রকাশ করে। ভারতীয় গণমাধ্যমগুলোর শীর্ষ সংবাদেও এই বহুল আলোচিত ফাঁসির খবরটি প্রকাশ করা হয়। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া এই সংবাদ প্রচার করে। অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম ডনের শিরোনামে ছিল জামায়াত নেতার ফাঁসির বিস্তারিত খবর। আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সকাল 11টায় ইংরেজি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী 29 নভেম্বর পর্যন্ত। দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম সার্টিফিকেট অর্জনের এ পরীক্ষায় সারা দেশে 7,052টি কেন্দ্রে মোট 32,54,514 জন শিক্ষার্থী অংশ নেবেন, যা গত বছরের চেয়ে 1,98,000 জন বেশি। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে 64 জেলাকে 8টি জোনে ভাগ করে আলাদা 8 সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা তদারকি করতে মন্ত্রণালয়ের 29 কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ এবং খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি শেখ জায়েদের কাছে। জায়েদ,
শাফিন, আপনি জানেন যে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা আজ শুরু হচ্ছে। এই পরীক্ষায় এই বছর অংশ নিচ্ছেন আপনি এর আগেও যেমনটি জেনেছিলেন যে 32,54,000 শিক্ষার্থী প্রাথমিক এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি এখন আছি আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ডানে এবং বামে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন। এরই মধ্যে যারা পরীক্ষায় অংশ নেবে সেই ছোট ছোট শিশুরা তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি, এই অভিভাবকরা এবং এই পরীক্ষার্থীরা কিন্তু সকাল 9টা থেকে এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন। তাদের কাছে এই কারণ জানতে চেয়েছিলাম। তারা যেমনটি বলছিলেন যে হয়তোবা যানজটের ভোগান্তি হতে পারে, সেই চিন্তা করে তারা কিন্তু একটু আগে ভাগেই এখানে চলে এসেছেন। তবে 11টায় পরীক্ষা শুরু হবে। আর কিছুক্ষণ পরে এই ছোট ছোট শিশুদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছে তাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো এবং তারা খুবই আশাবাদী যে তাদের পরীক্ষা ভালো হবে এবং তারা জীবনে বড় হয়ে কি হবে সেটিও জিজ্ঞেস করেছিলাম। এক একজন এক এক রকম তাদের আশা ব্যক্ত করেছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এরকম হবে। তো এই মুহূর্তে কিন্তু হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করেছেন এবং যারা এখনো আসছেন তারা প্রবেশ করছেন আর অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন। আপনাকে যদি আরও কিছু তথ্য আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যেটি হচ্ছে এবছর কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা 2,35,953 জন বেশি। আর হচ্ছে এই পরীক্ষায় 1,60,551 জন ছাত্র ও 1,44,890 জন ছাত্রী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে এই 6টি বিষয়ে পরীক্ষা হবে। আজকে যে ইংরেজি বিষয়ে পরীক্ষা হচ্ছে, 6টি বিষয়ে পরীক্ষা হবে এবং পরীক্ষা শেষ হবে 29 তারিখে পরীক্ষা শেষ হবে এবং সেই দিন গণিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শেষ হবে। তো এই মুহূর্তে যেটি হচ্ছে যে শিক্ষার্থীরা আসছেন, তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন এবং পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করছেন। 11টায় বেলা 11টায় পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষাটি শেষ হবে হচ্ছে 1:30 মিনিটে, দুপুর 1:30 মিনিটে পরীক্ষা শেষ হবে। তখন পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিয়ে বের হবে এবং তাদের পরীক্ষা কেমন হয়েছে সেটি আমরা তখন জানতে পারবো। এই প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার খবর জানাতে খুলনায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে জেনে নেব সেখানকার খবরাখবর। তরিকুল। ধন্যবাদ জায়েদ আপনাকে। একটু পরেই কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রাথমিক এবং ইবতেদায়ী পরীক্ষার সমাপনী পরীক্ষার ইংরেজি পরীক্ষা এবং আমি এই মুহূর্তে আছি খুলনার কর্নেশন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এই মুহূর্তে অভিভাবক এবং শিক্ষার্থীদের যে ভিড় ক্যাম্পাস জুড়ে রয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু হলে প্রবেশ করেছে এবং আমার পেছনে একটু যদি আমরা দেখাই যে এখানে অভিভাবকদের ভিড়, তারা আসন যে বিন্যাস করা হয়েছে সেই আসন বিন্যাস তারা দেখছে এবং সাথে সাথে হলে প্রবেশ করছে শিক্ষার্থীরা। আর একটু তথ্য জানিয়ে রাখি শাফিন আপনাকে, সেটি হচ্ছে যে এবার খুলনায় প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী যে পরীক্ষা, এই পরীক্ষায় 107টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা 43,050 জন। এর মধ্যে 39,241 জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশ নিচ্ছে এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে 3,809 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যদিও গত বছরের তুলনায় প্রায় 1,500 শিক্ষার্থী এবার বেশি পরীক্ষা দিচ্ছে। এই ভিতরের পরিবেশটা আমরা ক্যাম্পাসে যেটি দেখতে পাচ্ছি যে এই স্কুলে, কর্নেশন স্কুলে মোট 25টা স্কুলের কেন্দ্র এখানে রয়েছে। 25টা স্কুলের 920 জন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর বাইরে আমরা পুলিশের কিছু নিরাপত্তা দেখতে পাচ্ছি এবং শিক্ষা অফিস সূত্রে যেটি জানতে পেরেছি যে প্রতিটি কেন্দ্রে 107টি যে কেন্দ্রে পরীক্ষা হচ্ছে খুলনা জেলাতে, এই 107টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম রয়েছে এবং এর বাইরে কিন্তু পুলিশের একটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই পরীক্ষা চলাকালীন সময় না ঘটে এবং প্রতিটি পরীক্ষায় যেমন নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাগুলো বলবৎ রয়েছে। পাশাপাশি মেডিকেল টিম রয়েছে প্রতিটি কেন্দ্রে। এটি আমাদেরকে জানিয়েছেন যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া, এটি আমাদেরকে শিক্ষা অফিস সূত্রে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাফিন, আমার কাছে খুলনা থেকে, খুলনার কর্নেশন স্কুল থেকে পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষার সর্বশেষ খবর।
দর্শক, সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। আর সেই খবরেই রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার শেখ জায়েদ এবং খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। সুন্দরবনের অদূরে নির্মিতব্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে পরিবেশবিদ সহ জ্বালানি বিশ্লেষকরা। রামপাল প্রকল্প এলাকা পরিদর্শনের পর এমন মত এসেছে সমালোচকদের তরফ থেকে। তাদের মতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে যে পরিবেশ সমীক্ষা করা হয়েছে তা ত্রুটিপূর্ণ। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, স্থগিত নয় বরং কাজ চলমান রেখেই সবার ঐক্যমতে গড়ে উঠবে এই বিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাটের রামপাল থেকে ফিরে এসে শামসুল হক প্রিন্স এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সুন্দরবনের বুক চিরে বয়ে চলা পশুর নদীর তীর ঘেঁষে 1834 একর জায়গায় গড়ে তোলা হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতার বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, যার স্থানীয় নাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র। 2012 সালের জানুয়ারিতে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 660 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য বিদ্যুতের উৎপাদন ও ক্রয়ের যৌথ চুক্তি করে। পরবর্তীতে 2013 সালের 5 অক্টোবর সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিতর্কিত এই প্রকল্পটির। সুন্দরবনের কাছে হওয়ায় প্রকল্পটির ব্যাপারে শুরু থেকেই পরিবেশের হুমকি নিয়ে সরব ছিলেন বিশ্লেষকরা। সম্প্রতি সরকার পরিবেশবিদদের দেখিয়েছেন সুন্দরবন সহ পুরো প্রকল্প এলাকা। তর্ক বিতর্কের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ। কিন্তু বিশ্লেষক সহ পরিবেশবিদরা এই পুরো এলাকা পরিদর্শন করে পরামর্শ দিলেন, বৃহৎ এই প্রকল্পটির জন্য যে পরিবেশ সমীক্ষাটি করা হয়েছে সেটি পুনর্মূল্যায়ন করা জরুরি সুন্দরবনের স্বার্থেই। যে প্রতিবেদনের উপর ভিত্তি করে ছাড়পত্র দেয়া হলো, এখানে প্রক্রিয়াগত অনেক দূর বলতে ছিল। আমরা কিন্তু বন্ধ করতে বলছি না, আমি ব্যক্তিগত কখনো বলি না এই রামপাল প্রকল্প আমার বন্ধ করতে হবে, কিন্তু স্থগিত করে এটার সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর সুরাহা করতে হবে। সরকারের যদি একটু খরচা বাড়েও আমি সাজেস্ট করব যে সুন্দরবন থেকে যেন আরও 10 থেকে 20 কিলোমিটার দূরে তারা যেন পয়েন্ট সিলেক্ট করে। কারণ একটা পাওয়ার প্ল্যান্ট শুধু একটা পাওয়ার প্ল্যান্ট হয় না, আমরা লক্ষ্য করেছি ওখানে যে ডেভেলপমেন্ট যেগুলো হয় সেখানে যদি কোনো ইকোসেন্সিটিভ রিজন থাকে সেটা এফেক্টেড হতে পারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, প্রকল্পটি স্থগিত নয় বরং সবার মত নিয়েই কাজ এগিয়ে নেওয়া হবে। সবাইকে মতৈক্যের ভিত্তিতে আমরা সব কাজগুলোকে এগিয়ে নিতে চাই। আমরা সেই স্থগিতের দিকে না যেয়ে আমরা চলমান প্রক্রিয়ার দিকে যেতে চাই, যেখানে সবার কনসার্নগুলোকে গুরুত্ব দিয়ে যেন আমরা আগে বাড়তে পারি। সব ঠিক থাকলে 2018 সাল নাগাদ প্রথম ও 2019 সালে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে বদ্ধপরিকর সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। কেউ রিক্সা চালায়, কেউ পিঠা বিক্রি করে, আবার কেউ বা বিক্রি করে পত্রিকা। বিভিন্ন জেলা থেকে গাইবান্ধায় এসে এমন কার্যক্রম পরিচালনা করছে হিজবুত তৌহিদের কর্মীরা। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। আবার বিভিন্ন লেখার মাধ্যমেও নিজেদের গণতন্ত্র পরিপন্থী বলেও দাবি তাদের এমন কার্যক্রমে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অবশ্য এ ধরনের কার্যক্রম নজরদারিতে রয়েছে বলে দাবি প্রশাসনের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাইবান্ধা শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শাপলা মিল এলাকায় পত্রিকার নামে সাইনবোর্ড টানানো এই বাড়ি থেকে পরিচালিত হচ্ছে হিজবুত তৌহিদ নামে একটি সংগঠনের কার্যক্রম। গ্রাম শহরে তাদের সংগঠনের পত্রিকা বিক্রির পাশাপাশি মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকার নারী পুরুষদের সংগঠিত কার্যক্রম এলাকাবাসীর মনে সন্দেহের জন্ম দিয়েছে। ওরা বই দিয়ে গেছিল মাঝে মধ্যে, কিন্তু আমরা ওটা কোনোদিন পড়িও নাই। ওরা কি করে না করে এটা তো আমরা অতটা ইয়ে করিনি। মাঝে সাঝে হাদিস কোরআন কথাও বলে, এখানে ডাক্তারের দোকানে বসে অনেকক্ষণ করে কথা বলে। বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন মহলও উদ্বিগ্ন তাদের এসব কার্যক্রম নিয়ে। আমার কাছে মনে হয় তাদের উদ্দেশ্যটা রহস্যজনক এবং তাদের ভিতরে গেলে তারা সহজে মুখ খুলতে চায় না এবং ভিতরটা ভালোভাবে দেখাতেও চায় না। এবং তাদের পত্রিকাটাও একটা সন্দেহজনক কিছু লেখালেখি করছে, সেক্ষেত্রে তাদের এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। সংগঠনটির কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা সময় সংবাদের ক্যামেরা বন্ধ করে দেন। তবে তাদের অর্থের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি এই কর্মী। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের সদস্য। আমরা মানবতার কল্যাণে সারা দেশব্যাপী কাজ করে থাকি।
এ ব্যাপারে গাইবান্ধা পুলিশ সুপার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জেলা প্রশাসক দাবি করেন তাদের কার্যক্রম নজরদারিতে রয়েছে। তাদের কার্যক্রম আচরণ কোনো কিছুই আমাদের প্রচলিত আইনের পরিপন্থী হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে। হেজবুত তৌহিদের ওয়েবসাইটে বিভিন্ন লেখায় দেখা যায় তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। গাইবান্ধায় তারা প্রায় 4 বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জের আড়িয়াল খাঁ নদীর ওপর সেতুর কাজ প্রায় শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা বুঝে পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় গিয়েও পাওয়া যায়নি কোনো সহযোগিতা। অবশ্য শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য আর শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিলওয়ার হোসেন পেশায় একজন শিক্ষক। দিনের পর দিন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের LA শাখায় গিয়েও পাননি জমি অধিগ্রহণের টাকা। অর্থ না পেয়ে আদালতে একটি মামলাও করেন তিনি। মাদারীপুর ডিসি অফিস LA শাখায় ঘোরাঘুরি করি, আজও আমাদের কোনো টাকা পয়সার কোনো পাই নাই। 64 কোটি টাকা ব্যয়ে 2013 সালে মাদারীপুরের হবিগঞ্জ এলাকায় আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মাণের জন্য দিলওয়ার হোসেনের মতো 23টি পরিবারকে জমি দিতে হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাননি কেউই। 28% জমি নিয়ে 6 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেখানে সরকার 6 পয়সাও দেয় নাই। আমার একটা ঘর আছে, ঘরের বাচ্চা এই ঘরে ক্ষতিপূরণ দেয় না। সরকারের কাছে অনুরোধ, আমরা জানি শীঘ্রই টাকা পয়সা পাইতে পারি। এদিকে এ বিষয়ে কিছু জানা নেই দাবি করে খোঁজ নিয়ে দ্রুত জমি অধিগ্রহণের অর্থ ক্ষতিগ্রস্তদের দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আমার মনে হয় সে জায়গায় একটা মামলা আছে কিনা আমাকে দেখতে হবে, আর যদি এরকম কোনো স্পেসিফিক থাকে আমার সাথে যোগাযোগ করে, আমি মামলা না থাকলে আমরা এটা 3 দিনের ভিতরে আমরা ব্যবস্থা করে দিতে পারবো টাকা। মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল ও ধুরাইল ইউনিয়নের চাছাড় গ্রামের 4 একর 55% জমি অধিগ্রহণ করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে নরসিংদীর শিবপুরে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়। তবে অপর অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 নভেম্বর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার কারারদি এলাকার নিজ কর্মস্থল থেকে লেগুনায় চড়ে বেলাবুর বাড়িতে ফিরছিলেন এক নারী পোশাক শ্রমিক। স্বজনদের অভিযোগ, লেগুনাটি হাজীবাগান ব্রিজ এলাকায় পৌঁছালে তাকে জোর করে সড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় চালক রুবেল, হেলপার সজীব ও তাদের 4 সহযোগী। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বাড়িতে যাওয়ার পথে অনেক যাত্রী ছিল, ওদেরকে নামায়া মরজাল থেকে গাড়িটা ঘুরে ফেলেছে, যত তাড়াতাড়ি করে আমাকে মুখে ধরে। শনিবার শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে সাইকোলজিক্যালি অনেক আপডেট করার জন্য আমাদের কাউন্সিলিং চলে এবং আমরা তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি দেই। ওখানকার সিস্টারগণ এবং ডাক্তারগণ এই ব্যাপারে খুব অ্যালার্ট। এদিকে এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আমরা আসামিদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এটা একটি গণধর্ষণের মামলা এবং বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করতে পারবো বলে সক্ষম হবো বলে ইনশাআল্লাহ আমরা আশা করি। এই ঘটনায় গত 20 নভেম্বর রুবেল সহ 6 জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, নরসিংদী। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের। অসংখ্য গর্ত আর খানাখন্দে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এই অবস্থায় দ্রুত পদক্ষেপের নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তবে সড়ক মেরামতে দীর্ঘস্থায়ী পদক্ষেপের জন্য সরকারের দিকে তাকিয়ে আছে সড়ক ও জনপথ বিভাগ। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একমাত্র বিকল্প রুট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক। কিন্তু গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশের প্রায় 43 কিলোমিটার জুড়ে এখন বড় বড় গর্ত ও খানাখন্দকে ভরা। বিশেষ করে তন্তর ধরখার, উজানিসার পঞ্চবটি এবং রামরাইল এলাকার বিভিন্ন অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে। ঝুঁকিপূর্ণ এই সড়কের চলাচল করতে গিয়ে দুর্ভোগের শেষ নেই পরিবহন চালক ও যাত্রীদের। এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে বুক ব্যথা করে, খালি গাড়ি চালান জানা। কুমিল্লা মাধবপুর তো
একদম বিশ্ব রোড পর্যন্ত খারাপ। 3 বছর ধরে এই রাস্তা চলাচল করে, আসলে রাস্তাটা আমি কখনোই ভালো দেখিনি। এই অবস্থায় মানুষের যাতায়াত করা খুবই একটা সমস্যার সম্মুখীন হইতেছে। সকালবেলা যাওয়ার পথে ব্যথায় এখন পর্যন্ত অস্থির, এখনো যাইতেছি, খুবই কষ্টকর অবস্থায়। এদিকে মন্ত্রীর নির্দেশের পরও সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় সংসদ সদস্য। ওনার নির্দেশের বাইরে আমি কমপক্ষে 50 দিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু এগুলো কোনো কাজে আসেনি। যে গর্ত হয়ে গেছে সেই গর্তগুলোকে যেভাবেই হোক বন্ধ করে অন্তপক্ষে ফার্দার ডেটোরিয়েশন থেকে এটাকে রক্ষা করতে হবে। তবে বারবার উন্নয়ন প্রকল্প ঝুলে যাওয়ায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। যে রোডটা সম্পূর্ণভাবে অবকাঠামোগতভাবে ফেল করেছে, সেই সড়কটা আসলে রিপেয়ার করে ঠিক রাখা এটা কঠিন বিষয়। এই সড়কটা পুনর্নির্মাণ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ দক্ষিণ পূর্বাঞ্চলে যে গাড়িগুলো যায় সবগুলোই পাথরবাহী গাড়িগুলো সবই এই রোড দিয়ে পাস করে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত 17,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও প্যারিসের মতো সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল গণমাধ্যমকে জানিয়েছেন, প্যারিস হামলার সঙ্গে জড়িত সালেহ আবদে সালাম বেলজিয়ামে ফিরে এসেছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এছাড়া বাতাক্লো হলে হামলাকারীদের কয়েকজনও আগে ব্রাসেলসেই থাকত বলে জানিয়েছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, ব্রাসেলসের বেশ কয়েকটি স্থানে আত্মঘাতী বোমা হামলা হতে পারে এমন তথ্য গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। হামলার আশঙ্কায় ব্রাসেলসের মেট্রো রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের কনসার্ট, শপিং সেন্টার বা জনসমাবেশ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোববার ব্রাসেলসে বৈঠক হওয়ার কথা রয়েছে। মালির বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় এখন পর্যন্ত 3 সন্দেহভাজনকে খুঁজছে দেশটির পুলিশ। মালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীদের ধরতে চলছে পুলিশি অভিযান। এরই মধ্যে দেশটিতে 10 দিনের সতর্কাবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে সেখানে। শুক্রবারের সেই হামলায় 2 হামলাকারী সহ এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার কিছুক্ষণ পর এর দায়ভার স্বীকার করে বার্তা দেয় আল কায়দা। বিদেশি নাগরিক সহ প্রায় 170 জনকে শুক্রবার রেডিসন ব্লু হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা। পরে পুলিশ জিম্মিদের উদ্ধার করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর 3য় আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:45 মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। কাগজে কলমে বিপিএল এর অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। তবে ব্যক্তিগত কারণে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের এই ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে। কিন্তু অভিজ্ঞ মিসবাউল হক, ড্যারেন সামি, ল্যান্ডন সিমন্সদের পাশাপাশি তরুণ সৌম্য, আরাফাত সানিদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা রংপুরকে স্বপ্নবাজ করে তুলছে। অন্যদিকে চিটাগাং ভাইকিংসের লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা। তামিম ইকবালের দলের বোলিং বিভাগে মূল আকর্ষণ পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইদ আজমল। এছাড়া বিজয়, জিয়া, শফিউল ও জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরাকে নিয়ে চিটাগাংও প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আরেক দফা কলঙ্ক মুক্ত হলো দেশ। সব দম্ভুক্তি চূর্ণ করে মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর। দেশ জুড়ে আনন্দ মিছিল। স্বাধীনতার 4 দশকে এখন পর্যন্ত যুদ্ধ অপরাধের চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। এখনো অপেক্ষমান প্রায় শতাধিক চিহ্নিত মানবতা বিরোধী অপরাধীর বিচার। উত্তরবঙ্গে হেজবুত তৌহিদের গণতন্ত্র বিরোধী কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন। উদ্বিগ্ন সাধারণ মানুষ। নজরদারি রয়েছে দাবি প্রশাসনের। আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32.5 লাখ শিক্ষার্থী। এবং পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার দাবি বিশেষজ্ঞদের। কাজ চলমান রেখেই ত্রুটি সংশোধন করা হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানাতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।